নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি পাঞ্জাবের সংরুর জেলায় অবস্থিত খঞ্জলা গ্রামে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের দ্বিতীয় তথা শেষ ভাগ। খঞ্জলা গ্রামের মুদিমালের আড়তদার বলরাজ সিং এর বাড়িতে কাজের লোক গুরুনাম সিং এর হত্যা হয়ে গিয়েছিল। বলরাজ সিং আর তার পরিবারের সবাই তখন বাড়ির ছাদে ঘুমোচ্ছিল। কোনো একটা আওয়াজে বলরাজ সিং এর ঘুম ভেঙে যায়। বলরাজ সিং দুষ্কৃতীদের দেখে ফেললে তারা বাড়ি থেকে পালিয়ে যায় অন্য কারো কোনো ক্ষতি না করেই। বলরাজ সিং একজন দুষ্কৃতীর হাত থেকে বন্দুক ফেলে দিতে সক্ষম হয়। পুলিশ তদন্তে জানতে পারে যে ড্রয়িং রুমে শুয়ে থাকা গুরুনামের মৃত্যু শ্বাসরোধ করে করা হয়েছে। আরও জানা যায় যে ঘরের অন্য কিছুতে তারা হাত পর্যন্ত লাগায়নি, এমনকি ফোর্স এন্ট্রি করারও চিহ্ন পাওয়া যায়নি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো জানলা এবং দরজার উপর আঁকা কুড়ুলের চিহ্ন, যার সম্পর্কে পরিবারের কারো কিছু জানা ছিল না। শুধুমাত্র বলরাজ সিং এর মেয়ে শগুনি কুড়ুলের চিহ্ন সম্পর্কে জানতো। আর সে পুলিশকে বলে যে এই চিহ্ন এক সপ্তাহ আগে সে দেখেছিল এবং এই চিহ্ন গুরুনামই এঁকেছিল। পুলিশ জেলার প্রত্যেক খোঁচরকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এই কেসের সঙ্গে জড়িত কোনো কিছু প্রমাণ পায় না। পুলিশ আরো জানতে পারে যে গুরুনাম 6 মাস আগেই বলরাজের বাড়িতে কাজে লেগেছিল। গুরুনামের বাবা লখবীর সিং বলরাজ সিং এর দোকানে গত 15 বছর ধরে কাজ করছে। খোঁচরদের কাছ থেকে পুলিশ এটাও জানতে পারে যে বলরাজ সিং এর সাথে 2 বছর আগে কারো শত্রুতা ছিল। আর এই শত্রুতার কারণ ছিল বলরাজ সিং এর মেয়ে শগুন আর ওই গ্রামের একটি মোবাইলের দোকানের মালিক চরণ সিং এর মধ্যে প্রেম। কিন্তু এই সম্পর্কে বলরাজের সায় ছিল না, কেননা সে নিচু জাত। ও 1 নম্বরের বদমাইশ। জানি না আরো কতজনকে ফাঁসিয়েছে। প্রদীপ, নামদেবের বাড়ির বাইরে কুড়ুলের চিহ্ন দেখে এটা তো পরিষ্কার যে এই কেসটার সঙ্গে নামদেবের কোনো না কোনো ভাবে যোগ আছে। তাহলে তো নামদেব আর গুরনামের মধ্যে কোনো না কোনো কানেকশন থাকবেই। বলরাজ সিং এর মেয়ে বলেছিল ওই চিহ্নটা গুরনাম করেছে। হয়তো দুজনে মিলে কোনো প্ল্যান করেছিল। আর ওরা তো একই বাড়িতে 2 মাস ধরে একসঙ্গে কাজ করছিল। নামদেব ডাবল ক্রস করেছে গুরনামকে। গুরনামের খুন কেন হলো, এই কুড়ুলের মানেটা কি, এটা সবই জানা যাবে নামদেবকে হাতে পেলেই। কোলা পুলিশ স্টেশনে ওর নামে মামলা রয়েছে। আগে কোলা থানায় যাই, জিজ্ঞেস করি যে ওটা নামদেবকে খুঁজতে কত দূরে গিয়েছে। চলো। হ্যাঁ স্যার। এই নাও চা। শোনো একটু, হ্যাঁ একটা কথা বলো তো। হ্যাঁ বলো। যখন নামদেব আর ওর বউ মানুষই আমার এখানে কাজ করতো, তখন গুডনামও তো এখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ। ওই দুজনের মধ্যে কোনো শত্রুতা ছিল না তো? এরকম কোনো ঘটনা তুমি দেখেছো বা শুনেছো? না গো না, নামদেব আর মানুষই তো খুব ভালো মানুষ ছিল। গুরনামের সঙ্গে তো কখনো কোনো ঝগড়াঝাটি করেনি ওরা, বরং গুরনাম তো নামদেবের জায়গা নিয়ে নিয়েছিল। তাও কোনো রাগ দেখিনি আমি। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? আমি ভাবছিলাম যে এসব কিছু ওরা প্ল্যান করে করেনি তো, আর এই পুরো নাটকটা আমায় বোকা বানানোর জন্য করেছে। হায় ভগবান, আরে এসব তো ঠাকুরই জানে। তাছাড়া একটা ব্যাপার আছে, শগুন মানুষের সঙ্গে খুব মিশে গেছিল। আরে খুব কথা বলতো দুজনে। আমিও ভাবলাম কথাবার্তা বলে যদি ওই চরণকে ভুলে যাবে। আচ্ছা, এরকম কিছু নেই তো যেটা তুমিও জানো না আমিও জানি না? বাবা, আমার মনে হয় না যে মানুষই বা নামদেব এরকম কিছু করার কথা ভাবছিল। আর যদি এরকম কিছু হয়েও থাকে, তাহলে আমি এ ব্যাপারে কিছুই জানি না বাবা। ঠিক আছে রে, তুই তোর কাজ কর, যা বস। শোন মা। হ্যাঁ বাবা। তুই দেখে নিস, আমি তোর জন্য একটা চমৎকার পাত্র আনবো। তোর বাবার উপর ভরসা রাখ। ওই চরণের কি ছিল? ভালো ঘর, ভালো ছেলে, একটা ভালো পরিবারে পড়লে তোর জীবনটাই অন্যরকম হয়ে যাবে। দেখ মা, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু কিছু নিয়ম কানুন তো মানতে হয় মা। কেননা আমাদের তো এদের সাথেই থাকতে হবে রে, তাই না মা? মানসীর বাবা কমপ্লেন লিখিয়েছিলেন। আমরা নামদেবকে ধরার অনেক চেষ্টা করেছি, খোঁচারও লাগিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এই কুড়ুলের চিহ্নটা কি কিছু জানেন? এটা ওই বাড়িতে পেয়েছি যেখানে খুন হয়, যেখানে নামদেব কাজ করত। আর মুশকিলের ব্যাপার হলো নামদেবের বাড়ির বাইরে ওই চিহ্নটা আছে, কিন্তু বলরাজের বাড়িতে এই চিহ্নটা গুরনাম বানিয়েছিল, যে খুন হয়ে গেছে। মনে হচ্ছে ওই দুজন কোনো তান্ত্রিকের পাল্লায় পড়েছে। আপনি বলছেন কোনো তান্ত্রিক আছে যে নামদেব আর গুরনামকে এই চিহ্ন বানানোর পরামর্শ দেয়? আগে হ্যাঁ, তা হতে পারে।
নামদেবের ব্যাপারে যখনই খোঁজ পাবো আমরা আপনাকে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। প্রদীপ, আমাদের খোঁচরদের কাজে লাগাও। হ্যাঁ স্যার। খোঁজ নাও কোন তান্ত্রিক আছে যে এমন চিহ্ন বানানোর পরামর্শ দেয়। স্যার। নামদেব বলরাজের পুরনো কাজের লোক, যে কিনা উধাও ছিল। তার বিরুদ্ধে আগে থেকেই একটি নাবালিকাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার কেস দায়ের ছিল, আর এখন গুরনামের খুনের সন্দেহের তীরও নামদেবের উপর এসে বিঁধেছিল, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নামদেব ছাড়াও এই কেসে আরও একটি রহস্যজনক জিনিস ছিল, সেটা হলো এই কুড়ুলের চিহ্ন। এই কুড়ুলের চিহ্নই এখন নামদেবের কাছে যাওয়ার একমাত্র রাস্তা। সুরি মহারাজ, জলন্ধরের এক তান্ত্রিক স্যার এই খারাপ নজর টজর থেকে বাঁচার জন্য এসব চিহ্ন লাগানোর পরামর্শ দেন। স্বাহা স্বাহা। এই কুড়ুলটাই তোমার সমস্যার সমাধান করবে, সব ভালো হবে। তোমার মনের মানুষের সাথেই তোমার বিয়ে হবে। দরজার উপরে, জানলার উপরে এই কুড়ুলটা এঁকে দেবে, সব খারাপ দিন চলে যাবে। 1 নম্বরের ভণ্ড স্যার। 1 বছর আগে জলন্ধরের পুলিশ ওকে তুলে নিয়ে গিয়েছিল, জামিন পাওয়ার পরেই পালিয়ে যায়। কিছু জানিস কোথায় এখনো? জানি না স্যার, আন্ডারগ্রাউন্ড। শুনেছি ওর বাবাগিরি এখনো পর্যন্ত চলছে। একটা ফ্রড কেসে ওকে ধরেছিলাম মোটামুটি 1 বছর আগে। জামিন পাওয়ার পরেও গা ঢাকা দেয়। শুনেছি ওর কাজকর্ম এখনো চলছে। জানি স্যার, এইসব লোকেরা সময়ে সময়ে ঠিকানা বদল করে। আমরাও চারিদিকে জাল ছড়িয়ে রেখেছি, কখনো তো ফাঁসবেই। ইন্সপেক্টর যেভাবেই হোক ওকে ধরতে হবে। কাজ লাগায়ের মার্ডার কেসে ওই সূত্র দিতে পারে, আর আমার স্থির বিশ্বাস নামদেবের সঙ্গে এই সুরি মহারাজের কোনো যোগ আছে। আর সুরি মহারাজের কিছু বিশেষ এজেন্টদের সাথে যোগাযোগ আছে, যারা ক্লায়েন্টদের খুঁজে বার করে ওর কাছে পৌঁছে দেয়। কোনো এজেন্টকে ধরে ওর কাছে পৌঁছানো যায়। আমিও এ ব্যাপারে খোঁজখবর চালিয়ে যাচ্ছি। নমস্কার সাহেব। বলো সাহেব, সুরি মহারাজ কোথায় এটা আমার জানা নেই, কিন্তু এই আশেপাশেই কোথাও থাকবে। হ্যাঁ, ওর একটা এজেন্টকে আমি চিনি, জগৎ নারায়ণ। এমনিতে তো অনেক চেলাচামুন্ড আছে যারা সুরির জন্য কাজ করে, কিন্তু জগৎ এর মধ্যে জড়িত আছে সেটা কনফার্ম। এই এজেন্টরা কি করে কাজ করে? যদি কেউ কোনো সমস্যায় থাকে আর এদের সঙ্গে দেখা হয়, তাহলে ওরা তাকে পটিয়ে নেয় আর তাকে বলে যে সুরি মহারাজের কাছে যাও, প্রত্যেক সমস্যার সমাধান পাবে। আর তারপর তাকে নিয়েও যায়, আর তারপর ওখানে গিয়ে তাকে কিছু উল্টোপাল্টা নিয়মও বলে দেয়। আর এই পূজা বা যজ্ঞর নাম করে লোকেদের কাছ থেকে অনেক টাকা নেয়। আর স্যার, সুরি ও সমস্ত কাজগুলো নিজের ডেরাতে লুকিয়ে লুকিয়ে করে। ইঁদুরকে গর্ত থেকে বার করতে গেলে তাকে খাবার দেখাতেই হবে। এমন একজন লোক জোগাড় করো যে ভালো অ্যাক্টিং করতে পারে। এমনই অভিনয় করবে সে যেন জীবনে খুব সমস্যায় আছে। তারপর জগৎ নারায়ণের সাথে দেখা করিয়ে দাও। একবার যদি জগৎ ফেঁসে যায় না, তারপর সুরি পর্যন্ত পৌঁছানো ব্যাপারই নয়। তোকে তো কতবার বলেছি যে 9টার সময় আমার পুজো করার সময়। এই সময় তোর ফোন করার কি আছে বলতো? জগৎ ভাই, একটা পার্টি আছে। কোন পার্টি? আরে ওই তো, যে নিজের সমস্যা থেকে মুক্তি পেতে চায়। আরে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। কোথায় পেলি? লুধিয়ানা রোডের পাশে ওই বারটাই। এক বন্ধুকে নিজের দুঃখের গল্প বলছিল, ব্যাস বাইরে বেরোতেই এমন টুপি পরালাম, পটে গেল। সালা কপাল পুরো পুড়ে গেছে আমার। আরে আমি তো তোকে বলেইছিলাম আগে, এইসব ব্যবসায় টাকা পয়সা ঢালিস না। লাগিয়ে ফেলেছি, এখন লুটে গেছি, বরবাদ হয়ে গেছি ভাই। চোরের মতো বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছি। ওদিকে লেনদার বউ ছেলে মেয়েদের নিয়ে টানটানি করছে, আর ভাই ফোনটা বন্ধ করে রাখতে হচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না কি করবো। আরে তোর সময়টা খারাপ যাচ্ছে, গ্রহ শান্তির পুজোতে সব ঠিক হয়ে যাবে। তুই না ঠিক বলেছিস, আমার না সময় খারাপ যাচ্ছে। আমার মনে হয় ভাই কারো নজর লেগেছে। আগে লাখ লাখ টাকা ছিল রে আমার, আর এখন আমার কাছে শুধু 1 লাখ টাকা আছে। তাও ভাগ্য ভালো যে আমি ব্যাংক থেকে বের করে নিয়েছিলাম, না হলে ব্যাংক ওই টাকাও নিয়ে নিত। চল তোকে বাইকে করে ছেড়ে দিয়ে আসি। না রে ভাই, আমি হেঁটেই যাব। এমনিতেও বাড়ি পৌঁছে আর কি কাজ আছে বল? বউয়ের গালাগালি শোনা ছাড়া আর কি শুনবো বল? তুই যা, আমি যাই। খারাপ সময় কেটে যেতে পারে, সুদিন আসতেও পারে, কিন্তু আরে মশাই, সমস্ত মুশকিল আসান হতে পারে।
লাখ টাকা 10 লাখ হতে পারে, ভাগ্য আবার প্রসন্ন হতে পারে। ওই তুই কে রে? আমার বিজু নিয়েছিস কেন? পটিয়ে ফেলেছি ওকে, 1 লাখ টাকা আছে ওর কাছে। পার্টি ঠিক আছে তো? কোনো ক্যাজেরা নেই তো? আরে না জগৎ ভাই, বেচারা একদম অসহায়। ঠিক আছে, হাইওয়েতে নিয়ে আয় কালকে কটার সময়? 2টোর সময় নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, এগুলো ভেতরে রেখে দে। সাহেব, সাহেব, কোনো খবর পেলেন পুলিশের কাছ থেকে যে আমার ছেলেকে কে মেরেছে? না রে লেকবীর, এখনো চেষ্টা চলছে। ওরা তো বলছে কোনো তান্ত্রিক ফান্ত্রিকের চক্কর আছে। আমি তো নিজেই বুঝতে পারছি না যে কে ঠিক আর কে ভুল। আমি জানি আপনি ভাবছেন আমার ছেলে জড়িত এর সঙ্গে। আমার মন বলছে আমার ছেলে কখনো এসব করতে পারে না। নিশ্চয়ই কেউ ওকে ভুল পথে চালিত করেছে, ওকে ফাঁসিয়েছে। দাদা অনেক সময় লাগছে, এখনো এলো না তো? আরে ওই তো এসে গেছে। নমস্কার ভাই, দাদা, আগে নমস্কার। সুখদেব বাবু, ইনি হলেন আমাদের জগৎ ভাই। ইনি আপনাকে রাস্তা দেখাবেন। এবার উনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আরে আমাদের মহারাজের কাছে নিয়ে যাবো ভাই। এরকম লুকিয়ে চুরিয়ে কেন দাদা? কোনো ঝামেলা টামেলা নেই তো আবার? না না, আরে আরে কোনো ঝামেলা নেই। মহারাজ ওই ভণ্ড সাধুদের মতন দোকান খুলে বসেননি, খালি দুঃখী মানুষজনকে সাহায্য করেন। আরে আপনি তো খুব লাকি যে মহারাজের সাক্ষাৎ পাচ্ছেন। কোনো প্রবলেম হবে না তো দাদা? ও সুখদেব ভাই, তোমার কি এখন কোনো সমস্যা কম আছে? আর দেখো, যদি তোমার ভরসা না হয় তাহলে বসতে হবে না, কোনো জবরদস্তি নেই। আর যদি মনে হয় তোমার ভাগ্য ফেরাবে তাহলে বসে পড়ো। ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিক আছে, টেনশন নিও আসুন না, তাহলে। বসে পড়ো চুপ নমস্কার, করে। সাবধানে যাবেন। হ্যাঁ। আসো ভাই আসো। বাবা এসো। নতুন কারবার শুরু করেছিলে, অনেক লোকসান হয়েছে। হ্যাঁ মহারাজ। কাল সারা রাত তোমার সমস্যার জন্যই ধ্যান করেছি আমি। মহারাজ ধ্যান করেছেন? ধ্যান করলে তবেই তো ভগবান পথ দেখান। ধ্যান করলে তবেই সমস্যার সমাধান পাওয়া যায়। মহারাজ, আমার সমস্যার সমাধান কবে হবে মহারাজ? তাড়াতাড়ি হবে। সমস্ত সমস্যার সমাধান এবার আমি করবো শরী মহারাজ। তুমি বাবা খুবই চালাক, ভালো রকম জাল ছড়িয়েছো লোকজনকে ফাঁসানোর জন্য। এবার জেলে বসে করো সমস্ত সমস্যার সমাধান। এই নিয়ে যাও ওকে, চল। সাবাস, দারুণ অভিনয় করেছো। হ্যাঁ স্যার। এটা ধরো, যাও এবার যাও। আসি। স্যার এই দেখুন। হ্যাঁ ভাই, এই ভণ্ড মহারাজ তো পুরো ইনভলভ। কিন্তু এর মধ্যে নামদেব বা গুরনামের ফটো নেই স্যার। ওর খবরটাও আমি পেয়ে যাব, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এটা শুধুমাত্র ডাকাতি আর মার্ডার কেসের ব্যাপার নয়, অবশ্যই বড় ব্যাপার আছে। জলন্ধরে ধরা পড়া তান্ত্রিকের থেকে এই কেসের প্রথম প্রমাণ পাওয়া গেল। সংরুর জেলার খঞ্জলা গ্রামের বলরাজ সিং এর কাজের লোক গুরনামকে হত্যা করা হয়েছিল। সুরি মহারাজের কাছে বলরাজ সিং, তার স্ত্রী জসপ্রীত, মেয়ে শগুন, ছেলে মন্টি আর ওই চরণ সিং এর ছবিও পাওয়া যায়, যার সাথে শগুন প্রেম করত। এই ছবিগুলি ওর কাছে আসলো কিভাবে? ষড়যন্ত্রটা আসলে কি ছিল? তাড়াতাড়ি বল ঘটনাটা কি, নইলে হোম কুণ্ডে তোকে আহুতি দেব।
আমি জানি না কি ঘটনা ঘটেছে, আমি কোনো খুনের সাথে যুক্ত নই। আমি তো গুরু। এ গুরু, এখানে কিন্তু আমি তোর গুরু, বুঝলি? মুখটা খোল, না হলে তোর বাবাগিরি ঘোচানোর গুরু মন্ত্র আমার কাছেই আছে। এই ফটোগুলো নিয়ে কি করছিলি তুই? স্যার আমাকে দিয়েছিল স্যার। কে? গুরনাম নাকি নামদেব? স্যার আমি গুরু নামকে চিনি না স্যার। নামদেব ওকে নিয়ে এসেছিল, ও ফটো নিয়ে এসেছিল। নিয়ে এসেছিল? কে নিয়ে এসেছিল? শগুন কর, বলরাজ বাবুর মেয়ে। শাগুন, কিরে, কেন করলি তুই এইসব? হ্যাঁ, কেন? আরে কি পেলি তুই ওই বেচারা গুরনামকে মেরে? বল শাগুন। সাহেব চলো। সাহেব কে নামদেব? কে এই গুরুজি? আমি তো চলো, একে নিয়ে চলো, গাড়িতে ঢোকাও। চিনি না। স্যার স্যার ছেড়ে দিন স্যার। স্যার আমি জানি না স্যার, ভগবানে দিব্যি। তো সুরি মহারাজ, ধ্যান করুন আর আমাদের বলুন কি ছিল ষড়যন্ত্রটা। আমি কিছু জানি না স্যার। এই শগুন আমার কাছে এসেছিল, আমি ওর সমস্যাটা শুনেছিলাম। স্যার মায়ের দিব্যি, আমি কিছু জানি না স্যার। কেন মারিয়েছ গুরনামকে? কোথায় নামদেব? নামদেব আর ওর স্ত্রী মানুষী আমার অবস্থাটা জানতো। মানুষীকে আমি আমার মনের সমস্ত যন্ত্রণার কথা বলতাম, ও আমার কষ্টটা বুঝতো। তুই যাকে ভালোবাসিস না তাকে বিয়ে করলে তুই ভালো থাকবি। আমি পারবো না ওকে বিয়ে করতে। মা বাবা এটা কখনোই মেনে নেবেন না। ওনারা তো এটা চান না যে আমি আমার জীবনে সুখী হই। ওনাদের কাছে তো আমি শুধু একটা কাঠের পুতুলের মতো। ওনাদের যখন ইচ্ছে হবে ওনাদের মতো করে আমাকে নাচাবেন, যাতে সমাজে ওনাদের সম্মান বজায় থাকে। আমাকে কুয়োতে ফেলে দিতেও ওনাদের একবারও হাত কাঁপবে না। আমার কথা একটুও ভাবেন না। যদি ওনারা তোর কথা না ভাবেন তাহলে তুই কেন ওনাদের কথা ভাবছিস? শাগুন, তুই চাইলেই এটা আটকাতে পারবি। নামদেব আর আমি তাই করেছি, নিজেদের খুশি দেখে বিয়ে করে নিয়েছি। যদি মা বাবার কথা শুনতাম না তাহলে আমরা এক হতে পারতাম না। মানুষই, তুই বল আমি এখন কি করব? দেখ শগুন, আমি খুব ভালো করেই জানি যে তুই চরণকে খুব ভালোবাসতিস আর এখনো বাসিস। কিন্তু শগুন, ভালোবাসা বলিদান চায়, এই সব কিছু এত সহজ নয়। আমি সবকিছু করতে রাজি আছি, আমি চরণকে ছাড়া বাঁচতে পারবো না নামদেব। কিন্তু শগুন, না ওর জাত বদলানো সম্ভব, না তোর জাত, আর না আমাদের সাহেবের ধারণা বদলে যাবে। দেখ শগুন, ভালো এটাই হবে যে তুই চরণকে ভুলে যা। ভোলাটা অত সহজ নয় নামদেব। চরণের বিয়ে হয়ে গেছে অন্য একজনের সাথে, কিন্তু ও এখনো আমাকে ভুলতে পারিনি। আমি জানি যে ও ভালো নেই। ও আজও আমাকেই ভালোবাসে নামদেব, কিন্তু ও অপারক। ও ওই মেয়েটাকে ভালোবাসে না। এই কথাটা ও তোকে বলেছে? তুই তো ভালো করে জানিস তোর বাবা মা কেউ রাজি হবে না। যদি ওনারা রাজি হয়ে যান তো তুই বিয়ে করবি তো আমায় চরণ? সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোর কাছে চলে আসবো। তোকে ছাড়া না আমি এতদিন ভালো ছিলাম, আর না আমি থাকতে পারবো। ঠিক আছে, এবার আমরা একসাথেই বাঁচবো, আমি কথা দিচ্ছি তোকে। ওরা আমাদের মতো এক হতে পারে নামদেব, তুমি কিছু করো না। শগুন, তুই বল, তুই কি তোর ভালোবাসার সঙ্গে সারা জীবন থাকতে চাস? জীবন দিয়ে দেব, তার বদলে যদি আমি চরণকে পাই আমি তাতেও রাজি। খুব ভালোবাসতাম আমি চরণকে, বিয়ে করতে চেয়েছিলাম ওকে, জীবন কাটাতে চেয়েছিলাম ওর সাথে, আর তার জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম, সবকিছু। আমাকে বলো যে সে কে যাকে তুমি ভালোবাসো, আর এটাও বলো যে তোমাদের ভালোবাসার শত্রু কে। আমাকে তন্ত্র মন্ত্র করে সব শক্তিগুলোকে জাগাতে হবে, একটা মহাযজ্ঞ করতে হবে, কিন্তু
মহাযজ্ঞের জিনিসপত্র খুব দামি, কত খরচ হবে বাবা? প্রায় 1.5 লক্ষ টাকা। এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো নামদেব? দেখ শকুন, সাহেব এই যে কিছুদিন আগে যে জমিটা বিক্রি করলো, ওই সমস্ত টাকা সিন্ধুকে পড়ে নষ্ট হচ্ছে। তুই যদি সেটা কাজে না লাগাস তাহলে তোর পণের জন্য সে টাকা নষ্ট হবে। ভেবে দেখ তুই। আরে অনেক গয়নাও তো পড়ে রয়েছে সিন্ধুকে, আর চাবি কোথায় সে তো তুই ভালো করেই জানিস। এই ঘটনাটা জুনের, আর গুরনামের খুন তো আরো 1.5 মাস বাদে হয়েছিল। এই কুড়ুলটাই তোমার সমস্যার সমাধান করবে, সব ভালো হবে। তোমার মনের মানুষের সাথেই তোমার বিয়ে হবে। দরজার উপরে, জানলার উপরে এই কুড়ুলের চিহ্নটা এঁকে দেবে। খারাপ দিন কেটে যাবে। আরে এইটা কি শকুন দিদি? মা বলেছে এটা করতে, যাতে কারোর নজর না লাগে। তাহলে তুমি এই গল্পটা বানিয়েছো যে কুড়ুলের চিহ্ন গুন্ডাম বানিয়েছে? যেই করুক না কেন, অশুভ শক্তিকে বাড়ির বাইরে রাখার জন্য করেছিল। কিন্তু তুমি গুন্ডামকে খুন কেন করালে? ও তোমার কি ক্ষতি করেছিল? আমি গুন্ডামকে খুন করতে চাইনি। আমি যেটা চাইছিলাম সেটা কিছুতেই হচ্ছিল না। আমি অনেক অপেক্ষা করেছিলাম, কিন্তু এই ফ্রড বাবার কুড়ুল দিয়ে কোনো কাজই হলো না। সময় লাগবে। আর কত সময় লাগবে? আমার জন্য ছেলে দেখা হচ্ছে, আর আমার বাবা যে কোনো মুহূর্তে যে কারোর সাথে আমার বিয়ে দিয়ে দিতে পারেন। কিছুই পাল্টায়নি ওই কুড়ুল দিয়ে, কিচ্ছু না। আমার মা বাবা যেরকম ছিলেন সেরকমই আছেন। এটা তুমি কি করে বলতে পারো? হতে পারে মন্ত্রের শক্তিতে ওনাদের মত পাল্টে গেছে। কি বলেছো ওনাদেরকে? কি বলছিস কি তুই? তুই এখন ওই চরণের পিছনে পড়ে আছিস? লজ্জা করে না তোর? সেই ছেলেকে বিয়ে করে কি লাভ, যাকে আমি ভালোই বাসি না? আমাকে আমার জীবনটা বাঁচতে দাও মা। কেন আমি চরণকে বিয়ে করতে পারবো না? ও আজও আমাকে বিয়ে করার জন্য রাজি মা। ও নিজের বিয়ে নিয়ে অসুখী মা। তুমি আর বাবা যে ছেলেকে আমার জন্য ঠিক করবে, আমি তার সঙ্গে সুখী হব না মা। কেন 4টে মানুষের জীবন নষ্ট করছো মা? এর থেকে ভালো 2টো মানুষকে এক করে দাও। আমাকে যা বলেছিস বলেছিস। তোর বাবাকে যেন এসব বলিস না, না হলে তোকেও মেরে ফেলবে আর তোর ওই চরণকেও। চরণের নাম আবার যদি আমি শুনতে পাই না এই বাড়িতে, আমি তোর বাবাকে বলে দেবো। কান খুলে শুনে রাখ। চরণ, তুই আমাকে বিয়ে করবি তো? কতবার তোকে বলেছি শাগুন, যদি তোর বাবা মা রাজি হয়ে যান তোর কাছে ছুটে চলে আসবো আমি। আর যদি ওনারা না মানেন তো? ওনাদের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না। আর যদি করতে চাই না, তখন আমাকে তো মারবেই, তোকেও মারবে। তুই সেটা নিয়ে চিন্তা করিস না।
শুধু আমার কথার উত্তর দে। তুই আমার উত্তরটা জানিস শাগুন? তুই তুই আমার জীবন, আর আর আমি তোর সাথে সারা জীবন থাকবো। গত 2 বছর তোমরা একে অন্যের সঙ্গে ফোনের টাচে ছিলে। চরণ গ্রাম ছাড়ার আগে আমাকে একটা মোবাইল দিয়েছিল, শুধু ওর সাথে কথা বলার জন্য। স্যার, এটা সত্যি যে আমি ফোন দিয়েছিলাম, কিন্তু সাহেব আমরা শুধু ফোনেই কথা বলতাম। আমি এই মার্ডার আর চুরি ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমার জানা ছিল না যে ওর ওর মাথায় খুন চেপে গেছে। আর সাহেব আমি জানতাম না যে ও গুরনামের খুন করাবে। আমি তো গুরনামকে দেখিনি পর্যন্ত। গুরনামকে খুন করলে তো চরণের সঙ্গে বিয়ে কি করে হতো? মারতে চেয়েছিলাম অন্য কারুকে, গুরনাম তো অকারণেই মাঝে চলে। শোন, এখন আমি আর তোর জন্য কিচ্ছু করতে পারবো না। পুলিশ আমার পিছনে পড়ে রয়েছে। আমি আর মানুষ তো লুকিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচছি, আর আমরা পুলিশের হাতে পড়লে তো গেলাম জেলে। কিন্তু নামদেব, আমার কাজের কি হবে? যদি তুমি আমার সাহায্য না করতে পারো, তাহলে অন্তত এমন কারোর নাম বলো যে আমাকে এই কাজে সাহায্য করতে পারবে। ঠিক আছে, আমাকে একটু টাইম দে। আমি তোকে কয়েকদিন পরে ফোন করছি, তারপর 2টো লোকের নাম্বার দেবো তোকে। কিন্তু শোন, তোকে তাদের সঙ্গে নিজে কথা বলতে হবে, একাই। একবার তুই ভালো করে ভেবে দেখ, এই কাজটা সত্যি তুই করতে চাস তো? এখন আর ভেবে কোনো লাভ নেই নামদেব। আর তুমিই তো বলেছিলে ভালোবাসায় বলিদান দিতে হয়। আরে ম্যাডাম, এটা তো গয়না এনেছেন। ম্যাডাম, এইসব কাজের জন্য না ক্যাশ লাগে, ক্যাশ। 5 লাখ লাগবে। আরে 3টে লোককে ওড়াতে হবে, এটা কি মজা নাকি? নগদ নেই আমার কাছে, তুমি গয়নাগুলো বেচে দিও। আপনি রাখুন তো, আপনার গয়না আপনার কাছে রাখুন। পাগল ভেবেছেন আমাদের? আরে এই গয়না বেচতে যাব আর পুলিশ এসে ধরবে আমাদের। একটা কাজ করো, তুমি গয়নাগুলো রেখে দাও। আর তাছাড়া টাকা পয়সা সম্পত্তি এসব আমার নামেই তো হবে। কাজ হয়ে যাওয়ার পরই আমি নগদ দিয়ে দেবো, ততক্ষণ তুমি এটাকে বন্ধক রাখো। কাজ আজ রাতেই করতে হবে। আমি দরজা খুলে রাখবো। বাড়িতে একজন কাজের লোক আছে যে ড্রয়িং রুমে ঘুমোয়। তোমরা কোনো শব্দ না করে সোজা ছাদে চলে আসবে। আমরা সবাই ছাদেই ঘুমোই। শগুনি তার পুরো পরিবারকে হত্যার ষড়যন্ত্র করেছিল, কেননা সে তার প্রেমিক চরণ সিং এর সঙ্গে বিয়ে করে বাকি জীবনটা কাটাতে চেয়েছিল। শগুন খুব চালাকির সঙ্গে প্ল্যানটা করেছিল, কিন্তু প্রথম চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। দরজা খোলা আছে, তোমরা ভেতরে চলে এসো। কিন্তু খেয়াল রাখবে যেন একটাও শব্দ না হয়। আরে ও তো বললো দরজা খোলা আছে, কিন্তু তো বন্ধ। চল এখান থেকে, চল। কি হয়েছে? কোথায় তোমরা? আরে একটু আগে তো তুই বললি দরজা খোলা আছে, দরজা তো বন্ধ। এই হতভাগা গুণনামটা বোধহয় ঘুম থেকে উঠে পড়েছে। ওই হয়তো খিল লাগিয়ে দিয়েছে। একটা কাজ করো, আজকে ছেড়ে দাও। আমার বারবার নিচে যাওয়া সম্ভব নয়। তোমরা কাল রাতে এসো। আর তারপর দ্বিতীয় চেষ্টা কবে হলো? তার পরের রাতে। রাস্তা পরিষ্কার, খেয়াল রেখো যেন একটুও শব্দ না হয়। রাস্তা পরিষ্কার। এই চল। কি হয়েছে বাবা? কিরে মন্টি, হে ভগবান, কি হলো তোর মন্টি? এনে জল খা।
আজ এটাতে নয়, বিপদ আছে। ফিরে যাও তাড়াতাড়ি। এখন ভালো লাগছে বাবা? কাশির ওষুধটা আজকে খেয়েছিস? হ্যাঁ গো। আইসক্রিম টাইসক্রিম কিছু খাসনি তো? কই না তো। আর শেষে 29শে জুলাই ওরা বাড়িতে ঢুকতে পারলো, তাই তো? এই চালা চালা, গুলি চালা। দৌড়ো দৌড়ো, এখান থেকে পালা, এখান থেকে। এই পালা। চোর 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 চোর, কে আছো? চোর। হে ভগবান, কি হচ্ছে কি? হে ভগবান, কি হলো কি? চোর 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 চোর। এত বড় ষড়যন্ত্র করেছিলে যাতে তুমি পরিবারের হাত থেকে নিষ্কৃতি পাও। কি ভেবেছিলে তুমি যে নিজের মা বাবার জীবন নিয়ে নিজের প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করবে? কি ঘৃণ্য চিন্তা তোমার! তোমার কি মনে হয় এসব তুমি তোমার ভালোবাসার জন্য করেছো? একে তুমি ভালোবাসা বলো? একজন নিরপরাধ মানুষের জীবন নেওয়া, যে তোমার প্রেম নিয়েও মাথা ঘামাতো না, ঘৃণা নিয়েও না। স্যার স্যার আমি মানছি যে আমি ভণ্ড, আমি এটাকে বোকা বানিয়ে পয়সা রোজগার করছিলাম, কিন্তু এই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার। আমি সত্যি কথা বলছি স্যার। স্যার ভগবানের দিব্যে খেয়ে বলছি, আমি ওর প্ল্যানের ব্যাপারে কিছু জানতাম না। আমাকে ছেড়ে দিন স্যার। এই ভালোবাসার জন্য তুমি তোমার মা বাবার জীবন নিতে চেয়েছিলে। নামদেব আর ওর বউ কোথায়? ও এত ঘৃণা করতো আমাদের, এতটাই যে আমাদের মেরে ফেলার কথাও ভেবেছিল। আর ওদিকের ওই বস্তাটা? লাখিয়া। হ্যাঁ সাহেব। শোন, তোর ছেলে গুডনাম নির্দোষ ছিল, খুব সৎ ছিল। ওকে ওকে অকারণে মরতে হলো। দোস্ত আমার রক্তে ছিল। আমায় ক্ষমা করে দে, আমায় মাফ করে দে রে। এরকম বলবেন না সাহেব, এরকম বলবেন না। সাহেব সাহেব আমি নির্দোষ সাহেব, আমি কিচ্ছু করিনি। ভগবানের দিব্যে খাচ্ছি। গুরনামে খুনে আমার কোনো হাত নেই সাহেব। আমি শাগুনকে বিয়ে করতে চাইতাম, কিন্তু কিন্তু সাহেব এভাবে যাবেন না। সাহেব আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি সাহেব। সাহেব আমি নির্দোষ সাহেব। কেন করেছিস মা তুই? আমরা তো তোর ভালোই চাইতাম না। তোমাদের দুজনের শুধু নিজের সম্মান আর নিজেদের নামের চিন্তা ছিল। তোমার বাবার, মন্টির, তোমাদের কাছে শুধু বংশের সম্মানটাই বড় ছিল। আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার জীবনের কথা কেউ ভাবেইনি। না, হ্যাঁ হ্যাঁ আমি খারাপ, একটাই খারাপ কাজ করেছি, একটাই ভুল করে ফেলেছি, যে আমি আমার থেকে নিচু জাতের একটা ছেলেকে ভালোবেসেছি, জীবন কাটাতে চেয়েছিলাম ওর সাথে। এটাই ভুল ছিল আমার।
আমি ভুল, আমি খারাপ। শগুন এখন পুলিশ হেফাজতে আছে, আর ওই 4 দুষ্কৃতীও নামদেব, ভণ্ড সাধু সুরি মহারাজ আর চরণ সিংও হেফাজতে আছে। শগুনের প্রেমিক চরণ সিং নিজেকে নির্দোষ দাবি করছে। এই ঘটনায় চরণ সিং জড়িত ছিল কি না সেই বিষয়ে তদন্ত এখনো চলছে। শগুনের বাবা মা এটা বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের নিজের মেয়ে তাদের খুন করার ষড়যন্ত্র করতে পারে, আর সেটা এই জন্য যে শগুনের নিচু জাতের ছেলের সঙ্গে প্রেমকে তারা মেনে নিতে অস্বীকার করেছে। ব্যর্থ প্রেম প্রায়শই মানুষকে উদাস করে দেয়, আর সেই উদাসীনতা কখনো কখনো একটা ঝড় তোলে, আর প্রায়শই আমরা সেই ঝড়ের আভাস বুঝতে পারি না। বলতে গেলে তো আমরা সবাই বলে থাকি যে জাতি, ধর্ম, সামাজিক প্রতিষ্ঠাকে ভুলে গিয়ে আমাদের সন্তানদের তাদের নিজেদের জীবন বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। কিন্তু সত্যি কথা বলতে আজও যখন বিয়ের বিষয়ে কথা ওঠে তখন আমরা জাতপাতের বিষয় থেকে বেরিয়ে আসতে পারি না। প্রাচীনকাল থেকেই জাতপাতের বিষয় চলে আসছে। উন্নয়ন, প্রগতি, চেতনার এর ওপর কোনো প্রভাব পড়েনি। বহু বছর ধরেই আমরা এই রীতিরেওয়াজ আর মধ্যযুগীয় প্রথায় আবদ্ধ। কিন্তু যারা ভালোবাসে তারা সমাজের বাধায় আবদ্ধ থাকে না, তারা প্রতিবাদ করে। আর এই প্রতিবাদের জন্যেই এখনো পর্যন্ত কত না প্রাণ গেছে যারা ভালোবাসে তাদের আর তাদের আত্মীয়দের। পৃথিবীর প্রতিটি ধর্মে সাম্য, সদ্ভাব, ক্ষমা এই বিষয়গুলির অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে সবচেয়ে বেশি রক্তপাত ধর্মের নাম করেই করা হয়। শগুনের বাবা মা যদি অন্য জাতের ওই ছেলের সঙ্গেই শগুনের বিয়ে দেওয়ার জন্য রাজিও হয়ে যেতেন তাহলে কি সবকিছু ঠিক হয়ে যেত? যদি মা বাবা মেনেও নিতেন তাহলে গ্রাম আর সমাজের মাথারা আপত্তি করত। কি অদ্ভুত বিষয়! দুজন মানুষের সম্পর্ক আমাদের এখানে দেখতে দেখতেই একটা সামাজিক সমস্যা, একটা ধর্ম সংকট তৈরি করে। তলোয়ার হাতে উঠে যায়, খুন খারাপি হয়ে যায়। আমরা এটা বলছি না যে শগুন যেটা করেছে সেটা ঠিক করেছে, সেটা অনেক বড় ভুল, আর তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। শগুন আবেগের বশে একটা ভুল পদক্ষেপ নিয়েছিল, আর একজন নির্দোষ ব্যক্তি গুরনামের প্রাণ গেল। একটি ভালো ছেলে, একজন সৎ আর নিষ্ঠাবান কাজের লোক, একজন যুবক যার সামনে এখনো পুরো জীবনটা পড়েছিল। শগুনের নিজের পরিবারকে শেষ করার একটা জঘন্য ষড়যন্ত্র একটা ছেলের জীবন কেড়ে নিল। এই ক্রাইমটা কি আটকানো যেত না? আমরা কি সত্যিই উন্নতি করছি? আমরা কি সত্যি প্রোগ্রেসিভ? এইসব প্রশ্নের কি কোনো উত্তর আছে আমাদের কাছে? কাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে।